দয়া করে ছাড়ুন আমায়। আমি কথা দিচ্ছি কোনোদিনও আপনার কাছে স্ত্রীর অধিকার নিয়ে আসবো না। আমায় ছেড়ে দিন। কষ্ট হচ্ছে আমার। গলা কাটা মুরগির মতন আরও ছটফট করতে করতে সেন্সলেস হয়ে যায়। এদিকে আব্রাহাম হাত থেকে বেলটা নিচে ফেলে দিয়ে বিছানায় বসে নিজের মাথার চুল খামচে ধরে বলে, তোর সাহস কি করে হয় আমাকে ফাঁসিয়ে বিয়ে করার? কি ভেবেছিস আমার বাবা মাকে ফাঁসিয়ে আমাকে বিয়ে করলে তুই এই বাড়িতে রাজরানী হয়ে থাকবে? তোর মতো রাস্তার মেয়েকে আমি আব্রাহাম কখনো তোকে স্ত্রীর অধিকার দিব না। তোকে ক্ষমা করব না। তোর জীবনটা নরকে পরিণত করার দায়িত্ব আমার। মুখে পানি পড়ায় ধরপড় করে উঠে বসে আরু। মুখের পানি মুছে সামনে তাকিয়ে দেখি আব্রাহাম ভাই দাঁড়িয়ে আছে। তার হাতে পানির জগ। তার মানে সেই আমার মুখে পানি ঢেলেছে? আমাকে তার দিকে তাকাতে দেখে আব্রাহাম বলে ওঠে, কি রে ফকিন্নি, বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছিস? তাহলে বাড়ির কাজগুলো সব কে করবে? আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার ভয়ে মুখটা শুকিয়ে গেল। আমি কোনো রকম উঠে বসে বলি, আমি এখনই যাচ্ছি।" উঠে বসতে গিয়ে পায়ে আর পিঠে ব্যথা অনুভব করলাম। কাল রাতের মারের জন্য পুরো শরীর বিষ ব্যথায় জর্জরিত। আমি আরু, এতিম আমি। আমার বাবা-মা আমার জন্মের পর আমায় রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। বড় বাবা আর বড় মা রাস্তা থেকে আমায় কুড়িয়ে আনে। তারাই আমায় তাদের বাড়িতে এনে লালন-পালন করে। আর এ বাড়ির বড় ছেলে আব্রাহাম খান, সে একজন ইউনিভার্সিটি প্রফেসর। গম্ভীর মুখে আমি খুব কম সময়ে হাসি দেখেছি তাকে। শান্ত মেজাজে কিভাবে বাঁশ দিতে হয় সে এ ব্যাপারে খুব এক্সপার্ট। আরু, এই শাড়িটা পরে আয় তো মা। কেন বড় মা? এখন কেন শাড়ি পরবো? আমার অনেক গরম লাগছে। আমি গোসল করব তো। গোসল করবি তো কর, আমি মানা করেছি নাকি? গোসল শেষে শাড়িটা পরে আয়। কেন? আরু, দিন দিন তুই আমার মুখের উপর কথা বলা শুরু করেছিস। তোকে শাড়ি পরতে বলেছি, শাড়ি পরবি। আর কোনো কথা শুনতে চাই না। গম্ভীর গলায় কথাগুলো বলেন আশা বেগম আগে। এদিকে আশা বেগমের কথা শুনে আরুর চোখে পানি টলমল করছে। সে মাথা নিচু করে আস্তে আস্তে রুম থেকে নিজের রুমে ফিরে যায়। এ বাড়িতে বড় মা আর বড় বাবা ছাড়া কেউ আমায় পছন্দ করে না। আচ্ছা, আমার বাবা-মাকে আমার দেখার অনেক ইচ্ছে হয়। সবার বাবা-মা আছে, আমার কেন নেই? আমার বাবা-মায়ের কি আমার কথা একবারও মনে পড়ে না? আমি তো জানি মায়েরা সন্তানের জন্যে সব করতে পারে। তাহলে আমাকে কেন রাস্তায় ফেলে গেল? নিজের রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দিলাম। আমার এই বেহায়া চোখে মনে হয় সাগর আছে। এত পানি পড়ে তাও এই চোখের পানি ফুরাই না। গোসল করে শাড়িটা পরে ভেজা চুলগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে চুলগুলো খোপা করে বড় মার রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ আব্রাহাম ভাইয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায় মেঝেতে। এদিকে বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলল, চোখ নাই নাকি তোর? দেখে চলতে পারিস না? আমি উঠে দাঁড়িয়ে তার যাওয়া দেখছি। এই মানুষটা আমাকে ২ চোখে সহ্য করতে পারে না। আর আমি তাকে ২ চোখ ভরে দেখি। বড় মায়ের রুমে যেতেই বড় মা আর বড় বাবা আমাকে তাদের পাশে বসিয়ে বলে, আরু মা, আমাদের উপর কি তোর ভরসা আছে? আরও অবাক হয়ে তাকিয়ে আছে। এই দুই মানুষের জন্যই তো ও আজ এই পৃথিবীতে বেঁচে আছে। সে বলে, বড় মা, বড় বাবা তোমরা না থাকলে কি আর আমি এই পৃথিবীতে থাকতাম বলো? তোমরা আছো বলেই তো আমি আছি। আর তোমাদের ভরসা করব না তো কাকে ভরসা করব বলো? আমি জানি তোমরা আমার জন্যে সেই সিদ্ধান্ত নিবে যা আমার জন্যে ভালো। আমার আস্থা আছে তোমাদের উপর। আরুর কথা শুনে আব্রাহামের মা বাবার মুখে একটা প্রাপ্তির হাসি ফুটে ওঠে। তারা আরুকে বলে, আরু মা, তোর কি কোনো পছন্দের মানুষ আছে? কথাটা শুনে আমার মনে আর মস্তিষ্কে আব্রাহাম ভাইয়ের কথা আর চেহারা ভেসে ওঠে। আমি বড় মা, বড় বাবার দিকে তাকিয়ে বলি, "না, আমার তেমন কেউ নেই। আর থাকলে তো তোমাদের জানাতামই, তাই না? আচ্ছা, তোমরা এইসব কথা কেন বলছো বলো তো?" আমার কথা শুনে বড় বাবা আর বড় মা দুজন দুজনকে চোখের ইশারায় কথা বলছে। আমি তাদের মুখ চাওয়াচাওয়ি করছি। কিছুক্ষণ পর বড় বাবা বলেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। "কি সিদ্ধান্ত বড় বাবা?" আমি তোর আর আব্রাহাম এর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বড় বাবার কথা শুনে আমার বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে যায়। আব্রাহাম আর আমার বিয়ের কথা মস্তিষ্কে আসতেই আমার মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে। যে মানুষটা আমায় কষ্ট দিয়ে আমাকে একটু সবসময় কটু কথা শোনাতে পছন্দ করে, যে মানুষটা আমায় পছন্দ করে না সে আমায় বিয়ে করবে। আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। আমার গলা শুকিয়ে গেছে। আমি ফাঁকা ঢোক গিলে বললাম, "বড় বাবা কি সব বলছো? আমার আর বড় ভাইয়ার বিয়ে?" ঠিক বলেছি আমি। কেন, তোর কোনো আপত্তি আছে কি? আমার জানা মতে তো কোনো আপত্তি থাকার কথা নয়। বড় মা বলে, শোন আরু, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তোর ভালোর জন্য।
বিশ্বাস রাখ, এতে তোর ভালোই হবে মা। আমি শুধু দুজনের মুখের দিকে তাকিয়ে দেখি তারা অধীর আগ্রহে তাকিয়ে আছে আমার কথা শুনতে। আমি তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলি, তোমরা যা করবে তাই হবে, আমার কোনো আপত্তি নেই। এরপরই এশার নামাজের পর আমার আর আব্রাহামের বিয়ে হয়। গরম পানি করতে দিয়ে কালকের কথাগুলো ভাবছিলাম আমি। হঠাৎ আমার গালে একটা চড় পড়ায় চমকে উঠি আমি। সামনে তাকিয়ে দেখি, হঠাৎ করে গালে চড় পড়ায় আমি চমকে উঠে সামনে তাকিয়ে দেখি আব্রাহাম ভাইয়া দাঁড়িয়ে আছে আমার দিকে রাগী দৃষ্টিতে। তার এইভাবে তাকানো দেখে আমার ভেতর ভয় ঢুকে যায়। এখন আবার কি বলবে আমাকে? আমার এইসব ভাবনার মাঝে আব্রাহাম ভাই বলে ওঠে, তোকে কখন বলেছে আমার জন্য নাস্তা রেডি করতে? আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? শান্ত স্বরে কথাটা বলে। তার এমন শান্ত স্বরে কথা শুনে আমার বুকের ভেতর ধুকপুক করে লাফাচ্ছে। আমি বললাম, আমি এক্ষুনি আপনার নাস্তা রেডি করছি। আসলে কফি করার জন্য গরম পানি করেছিলাম। তার জন্যে আমার দেরি। আর আপনি বসেন, আমি নাস্তা দিচ্ছি টেবিলে। কথাটা শুনেই আব্রাহাম রান্নাঘর থেকে টেবিলে গিয়ে বসে। তাড়াতাড়ি করে আব্রাহাম ভাইকে নাস্তা দিয়ে আমি চলে আসবো তখন সে পেছন থেকে বলে ওঠে, আমায় কি তোর ভিখারি মনে হয়? মানুষ কুকুর বিড়ালকেও খেতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, সেখানে আমি একটা জলজন্ত মানুষ। আমাকে কি তোর চোখে পড়ে না? আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমি ভয়ে, ভয়ে বললাম, "আ আমি দুঃখিত, আমায় মাফ করে দিন। আমি এরপর থেকে এমন করব না।" বলেই তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে একমনে খেয়ে চলেছে। আমি যে তার পাশে দাঁড়িয়ে আছি একবার তো জিজ্ঞেস করতে পারতো আমি খেয়েছি কিনা। মনে, মনে কথাগুলো ভাবছিলাম। কখন যে তার খাওয়া শেষ হয়ে গেছে টেরই পাইনি। বড় মার ডাকে ঘোর কাটে আমার। কি রে আরু, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আর নাস্তা করবি কখন? অনেক বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাস্তা করে নে। বড় মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, হুম, করে নিচ্ছি। তোমরা নাস্তা করেছো? হুম, আমাদের সবার নাস্তা করা শেষ, তুই শুধু বাকি। তাড়াতাড়ি খেয়ে নে। হুম। দুপুর ১টা বাজে। দুপুরের খাবার সব রান্না করে টেবিলে রেখে দিয়েছি। যার যেটা প্রয়োজন সে নিয়ে খাবে। আমার শরীর আর চলছে না। কাল রাতের মারের ব্যথায় আমার পুরো শরীর ব্যথা করছে। কোনরকম গোসল দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। মনে হচ্ছে জ্বর আসছে, কেমন ঠান্ডা, ঠান্ডা লাগছে যেন। দুপুরে খাবার টেবিলে সবাই একে একে বসে পড়ছে খাবার খাওয়ার জন্য, কিন্তু আরুকে দেখতে না পেয়ে আশা বেগম বলে। কি হলো আরু, আসেনি এখনো খেতে? আশা বেগমের কথা শুনে আশা বেগমের যা মিমি বেগম মুখ বাঁকিয়ে বাঁকিয়ে বলে। ও আসেনি তো কি হয়েছে? ওর জন্য কি আমরা না খেয়ে থাকবো নাকি? আমি কখন বললাম আরু না এলে আমরা খেতে পারবো না? বলনি? তাহলে অপেক্ষা করছো কেন? ওই মেয়ের জন্য? বলেই তিনি খাওয়া শুরু করে। সবাই খাওয়া শুরু করে। আশা বেগমের মনটা কেমন করে আরুর জন্য। তিনি খাওয়া শেষ করে আরুর খাবার প্লেটে সাজিয়ে নিয়ে আরুর রুমে এসে দেখে আরু বিছানায় ফ্যান অফ করে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে আছে। আরুকে এভাবে শুয়ে থাকতে দেখে তার কপালে ভাঁজ পড়ে। সে খাবারটা টেবিলে রেখে আরুর পাশে বসে মাথায় হাত দিতেই চমকে ওঠে। ওর পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে কটা বাটিতে করে পানি আর একটা রুমাল ভিজিয়ে আরুর কপালে রাখে। তারপর তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে জ্বরের ওষুধ এনে খাওয়ায়। এভাবে জ্বরপট্টি আর ওষুধ খাওয়ানোর ফলে আস্তে আস্তে আরুর জ্বর কমতে শুরু করে। রাত ৮টা বাজে। আরু বিছানায় শুয়ে কাতরাচ্ছে ব্যথায়। মাথা প্রচণ্ড ব্যথা করছে। তার এই সময় মায়ের কথা মনে পড়ছে। তার মা থাকলে তাকে এ সময় একা রেখে কোথাও যেত না। তার মাথায় হাত বুলিয়ে দিত। তার কী খেতে ইচ্ছে করছে সেটা বানিয়ে খাওয়াতো। তাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। এইসব কথা ভাবার সময় বুক থেকে দীর্ঘশ্বাস বের হয়। এইসব ভাবনা সে কখনো পূরণও হবে না। তার যে মা নেই, বাবা নেই, সে যে এতিম। কথাগুলো মনে হতেই সে ডুকরে কেঁদে ওঠে। কেন আর ৫টা স্বাভাবিক মানুষের মতন তার জীবন হলো না? এই পৃথিবীতে এতিমদের টিকে থাকা যে খুব কঠিন। রাতে খাওয়ার টেবিলে বসে আছে সবাই, সাথে আরুও আছে। সে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে আরু ভাত না খেয়ে পানি খেয়ে উঠে পড়ে। তার ওঠা দেখে আশা বেগম বলে। কি হয়েছে, খাওয়া শেষ না করে উঠলি কেন? আমার খেতেই ইচ্ছে করছে না। আরুর কথা শুনে আশা বেগম বলে। কি খাবি বল, আমি বানিয়ে আনছি। আমি কিছু খাবো না, কিছু বানাতে হবে না। তুমি খাও। আমি ঘুমোবো। কথাটা বলেই ওখান থেকে রুমে যেতে পেছন থেকে ছোট মা বলে। ঢং দেখে বাজে না। সারাদিন ঘুমিয়েও নাকি তার ঘুম ফুরায় না? যত সব ন্যাকামি। কথা শুনে আরু পেছনে তার না তাকিয়ে নিজের রুমে চলে গেল। রাত ১২টা বাজে। আরু বসে বসে পড়ছে।
জ্বর কিছুটা ছুটেছে, তাই বই নিয়ে পড়তে বসেছে। অ্যাডমিশনের জন্য কোচিংয়ে ভর্তি হবে না সে, নিজে যা পারবে তাই। অযথা ওর পেছনে কে এত টাকা খরচ করবে, তাই মন দিয়ে পড়ছে সে। পড়তে পড়তে রাত 2টো বেজে গেছে, কখন সে বুঝতেই পারেনি। পড়ার টেবিল থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে সে। সে তো সুন্দর না দেখতে, উজ্জ্বল শ্যামলা, তার চোখগুলো ছোট ছোট, মাথার চুলগুলো বেশি বড় না, ওই কোমর পর্যন্ত। রাত 8টা বাজে, সবাই ড্রয়িং রুমে উপস্থিত। বাড়ির মেয়ের বিয়ে, তাই সবাই শপিংয়ের লিস্ট করতে ব্যস্ত। আব্রাহামের বোন মাহির বিয়ে। আব্রাহাম আর মাহিন লিস্টে নাম লিখছে, কাকে কাকে বিয়েতে ইনভাইট করবে তাদের নামগুলো আব্রাহামের বাবা বলে দিচ্ছেন। আরও আর আব্রাহামের বিয়ের আরও আব্রাহাম আর আব্রাহামের বাবা মা ছাড়া কেউ জানে না। তারা মূলত এখন এই বিয়ের ব্যাপারে কিছু জানাতে চায় না কাউকে। সকাল সকাল আরও ঘুম থেকে ওঠে, রেডি হয়ে নিচে নামতেই আব্রাহামের সাথে দেখা। আব্রাহাম ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আরুর দিকে। আরু আব্রাহামকে এখনও খেয়াল করেনি, সে নিজের মতো সিঁড়ি দিয়ে নিচে নামে। আব্রাহাম আরুকে বলে, আমার জন্য এক কাপ কফি উইদাউট সুগার। আব্রাহামের কথা শুনে আরু আব্রাহামের দিকে তাকিয়ে কিছু না বলে কিচেনে গিয়ে কফি বানানো শুরু করে। আব্রাহামও আরুর পেছন পেছন সেও কিচেনে আসে। আরু এক মনে চুলার দিকে তাকিয়ে আছে। আব্রাহাম যে তার পিছনে আছে সে খেয়াল করেনি। তখন আব্রাহাম বলে ওঠে, তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাওয়া হচ্ছে? আব্রাহামের কথা শুনে আরু বলে, আমার কিছু কাজ আছে। তা কি এমন কাজ আছে যে এত সকালে করতে হবে? কেন? অবাক হয়ে প্রশ্ন করে আরু আব্রাহামকে। আমি প্রশ্ন করলাম, উত্তর না দিয়ে আবার কেন বলিস? আরু আব্রাহামের কথার উত্তর না দিয়ে গরম পানি মগে ঢালতে থাকে। এদিকে আরু যে তাকে ইগনোর করছে সেটা বুঝতে পেরে সে রেগে যায়। আর কাল রাতের রাগটাও মাথা চাড়া দিয়ে উঠেছে। সে আরুর গাল চেপে ধরে বলে, তোর সাহস দেখে আমি অবাক। তোর মতো রাস্তার মেয়ের তেজ দেখা লাগবে আমাকে, এই আব্রাহামকে? ছাড়েন, আমার লাগছে। আরুর গাল চেপে ধরে বলে আব্রাহাম, লাগছে? আরও লাগুক। আমার কথার অবদ্ধ হোস কেন? মনে রাখবে, এই আব্রাহাম তোর সমস্ত খরচ চালায়, তাই বেশি টেডিবেরি করবি না। আর আমার কথা না শুনলে তোর এই বাড়িতে জায়গা হবে না, মনে রাখিস। বলেই আরুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে চলে যায়। এদিকে আরু আব্রাহামের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মনে মনে বলে, খুব তাড়াতাড়ি আপনাকে মুক্ত করে দেব, খুব তাড়াতাড়ি। আরু আর আসিফ দুজনে একটা লেকের পাড়ে বসে আছে। এখন বাজে বিকেল 4:30। সেই সকালে বাড়ি থেকে বের হয়ে আসে আর যায়নি। আরু এক মনে লেকের পানির দিকে তাকিয়ে আছে। আসিফ বলে, আব্রাহাম কি বলে? সে কি এ বিয়েটা মানে নাকি মানে না? আরু আসিফের কথা শুনে তার মনে পড়ে সেদিন রাতের কথা, যেদিন তাদের বিয়ে হয়েছিল। আব্রাহাম আর আরুর বিয়ের পর আব্রাহামের মা আরুকে আব্রাহামের রুমে নিয়ে আসে। আব্রাহাম তখন রুমেই ছিল। আব্রাহামের মা এসে দরজায় নক করে। আসবো আব্রাহাম? আব্রাহাম শুয়ে থেকে ফোন স্ক্রল করছিল। তার মায়ের কথা শুনে তাকিয়ে দেখে তার মা আর আরু দাঁড়িয়ে আছে। সে উঠে বসে। আসো। আরুকে তোর রুমে দিতে এলাম। এখন তোরা বিবাহিত, তোদের একসাথে থাকা উচিত। আব্রাহাম কিছু না বলে চুপচাপ বসে আছে। আব্রাহামের মা বলে ওঠে, দেখ আব্রাহাম, ঝামেলা করিস না ওর সাথে। ওর কিন্তু অধিকার আছে, ও তোর স্ত্রী। তাই মানা করবি না, বুঝে শুনে করবি। থাক, রাত হয়ে গেছে। আব্রাহামের রুমের দরজা লাগিয়ে দিয়ে তিনি চলে যান। এদিকে আরও রুমের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে ভয়ে কাঁপছে। আব্রাহাম বসা থেকে উঠে দাঁড়িয়ে আরুকে বলে, আমার চোখের সামনে থেকে দূর হও। কেন? ভয় ভয়ে কথাটা বলে। আরুর কথা শুনে আব্রাহাম আরুকে বলে, আমি এই বিয়ে মানি না, আমার রুম থেকে বের হয়েছে। আপনি মানেন আর না মানেন, আমি আপনার স্ত্রী। আমার অধিকার আছে এই রুমে থাকার। আরুর কথা শুনে আব্রাহামের রাগ উঠে যায়। যেখানে সে আরুকে সহ্য করতে পারে না, সেখানে তার সাথে সারা জীবন থাকা অসম্ভব। আর যেহেতু সে এই বিয়ে মানে না, সেখানে আরুর অধিকারের কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায়। সে রেগে আরুকে এক থাপ্পড় মারে। আরু অবাক হয়ে যায় থাপ্পড় খেয়ে। আব্রাহাম রাগে গজগজ করতে করতে বেল্ট দিয়ে ইচ্ছে মতো আরুকে মারে। সেদিনের কথা মনে পড়ায় আরুর শরীর কেঁপে ওঠে। আরু বলে, আমি ভাবছি ওই বাড়ি ছেড়ে হলে উঠবো যদি ভার্সিটিতে চান্স পাই। আসিফ বলে, তুই যে সিদ্ধান্ত নিবি আমি তোকে সাপোর্ট করব। আচ্ছা, আমি কি এতটাই খারাপ বল? আমি বিয়েতে থাকলে কি খুব বেশি অসুবিধা হতো? আসিফ কিছু না বলে চুপচাপ বসে থাকে। সেও বুঝতে পারে না আব্রাহাম এমন করে কেন। আরুর দিকে তাকিয়ে আছে আসিফ।
দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আসিফ বলে ওঠে, তুই একটা বোকা। কেউ কি নিজের অধিকার ছেড়ে দেয়? তুই কেন ছেড়ে দিবি? নিজের অধিকার নিজে আদায় করতে হয়, কেউ এমনি এমনি দেয় না। আর এখন তুই চৌধুরী বাড়ির বউ। আরও অবাক হয়ে আসিফের কথা শুনছে। আসিফ বলে ওঠে, শোন, অনেক হয়েছে। তুই কেন নিজেকে অসহায় হিসেবে তুলে ধরিস? আচ্ছা, তুই কি এতই অসহায়? দেখ, অনেক হয়েছে। আর না, এখন নিজেকে শক্ত কর। এখন থেকে তুই নিজের অধিকার পাওয়ার জন্য লড়াই করবি। আমি দেখব আব্রাহাম অধিকার না দিয়ে যায় কোথায়। শোন, আজ থেকে তুই আব্রাহামের রুমে থাকবি। এখন থেকে সেটা তোর রুম, বুঝছিস? আর আব্রাহাম বেশি টেরিবেরি করলে নারী নির্যাতন মামলার ভয় দেখাবি। দেখবি সব ঠিক একেবারে সোজা হয়ে যাবে। আর না, অনেক সহ্য করেছি। এবার আমার অধিকার আদায়ের পালা। বিকেল 5:30 বাজে বিয়েবাড়িতে উপস্থিত। আরুকে দেখে সবাই অবাক হয়ে যায়। বাড়ির ভেতর প্রবেশ করতে মাহির শ্বশুর জিজ্ঞেস করে আব্রাহামের বাবাকে। আমার ছোট মেয়ে। মাহির শ্বশুর শাশুড়ি দুজন দুজনকে চোখের ইশারায় কিছু বলে। আব্রাহামের বাবা প্রত্যুত্তরে শুধু মুচকি হাসেন। বিয়েবাড়ির অনেক ছেলে আরুর সঙ্গে ভাব জমাতে যায়, কিন্তু আসিফ আরুর সাথে থাকায় তারা আর সেই সুযোগ পায় না। আরুর চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা এক যুবকের দিকে। কালো রঙের পাঞ্জাবিতে তাকে অনেক সুদর্শন পুরুষ লাগছে। এমনিতেও আব্রাহাম অনেক সুদর্শন যুবক। লম্বা চওড়া পেশিবহুল শরীরে কালো রঙে তার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আব্রাহাম ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। কী কথা বলছে সেটা শোনা না গেলেও তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায়। রাত 10টা বাজে। বিয়েবাড়ি সম্পূর্ণ ফাঁকা। মাহির বিদায় হয়ে গেছে। সবাই এখন রেস্ট করছে। আব্রাহাম রুমে ঢুকে অবাক হয়ে তাকিয়ে থাকে বিছানার দিকে, কারণ আরও বিছানায় শুয়ে আছে। আব্রাহাম ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে আরুর দিকে। আরও নিশ্চিন্তে শুয়ে থেকে মোবাইল চাপছে। আব্রাহাম আরুর সামনে গিয়ে বলেন, কি ব্যাপার, এখানে শুয়ে আছো কেন? আরও মোবাইল ফোনটা পাশে রেখে আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আমি আমার রুমে আছি কেন? আপনি দেখতে পাচ্ছেন না? আব্রাহাম কপালে ভাঁজ পড়ে। আব্রাহাম বলে, আমি ঠিকই দেখছি। তুমি আমার রুমে কেন? আরও উঠে বসে আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আমি জানি এটা আপনার রুম, আর আপনি যেহেতু আমার স্বামী তাই আপনার রুম মানে আমারও রুম। আরুর কথা শুনে আব্রাহাম বলে, সেদিনের মার মনে হয় ভুলে গেছো নাকি? আরও আব্রাহামের দিকে তাকিয়ে বলে, ভুলবো কেন? বাসর রাতের উপহার ছিল। সেটা বলেই মুচকি হাসে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে আছে। যেই মেয়ে আজ সকালেও তাকে ভয় পেত, তার সাথে কথা বলার সময় কাঁপাকাঁপি করত, আর সে কিনা তার চোখে চোখ রেখে কথা বলছে, অধিকার নিয়ে কথা বলছে। আব্রাহাম বলে, দেখো, আমার মেজাজ খারাপ করো না, নিজের রুমে চলে যাও। আরও বিছানায় শুয়ে পড়ে বলে, আমি যাব না, আমি এখানেই থাকবো। মার খাওয়ার ইচ্ছে করছে নাকি? হ্যাঁ, আরও আব্রাহামের দিকে তাকিয়ে বলে, ওই একটা কাজই তো পারেন, শুধু আমাকে মারা। আর কি পারেন আপনি? হাই। বলো জান। আরুর কথা শুনে আব্রাহাম থতমত খেয়ে যায়। আরুর মুখে নিজেকে জান শুনেই তার গলা শুকিয়ে যায়। শাহরুখকে বলে ওঠে। হাই, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আরু উঠে আব্রাহামের গলা জড়িয়ে ধরে বলে, আমি তো কিছুই করিনি জান। আব্রাহামের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরুকে নিজের এত কাছে দেখে সে তড়িঘড়ি করে আরুকে নিজের থেকে ছাড়িয়ে গম্ভীর গলায় বলে, এই মেয়ে, অনেকক্ষণ থেকে তোমার বাড়াবাড়ি সহ্য করছে। আর না, এখনই রুম থেকে বের হও। আরু আব্রাহামের কথা উপেক্ষা করে বিছানায় শুয়ে পড়ে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এর আবার কি হয়েছে? আচ্ছা, তো সাহস দেখাচ্ছে। ফজরের আজানের ধ্বনি কানে আসতেই আরুর চোখে ঘুম উধাও হয়ে যায়। সে উঠে বসলো, পাশে তাকিয়ে দেখে আব্রাহাম শুয়ে আছে। ও উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে অজু করে বের হয়। ওয়ার্ড্রব থেকে জায়নামাজ বের করে নামাজ পড়তে শুরু করে। নামাজ শেষে মোনাজাতে অনেকক্ষণ আল্লাহর কাছে দোয়া করে। আব্রাহাম এখনও ঘুমাচ্ছে, তাই সে কোরআন শরীফ নিয়ে ব্যালকানিতে বসে বসে তেলাওয়াত করছে। সকাল 8টা বাজে, সবাই ডাইনিং টেবিলে বসে আছে। বাড়ি ভর্তি মেহমান। আরও সকালে কোরআন তেলাওয়াতের পর নিজের রুমে গিয়ে পড়তে বসে। আব্রাহাম ঘুম থেকে উঠে দেখে তার পাশে আরও নেই। তখন কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে বলে, আমার বউ হওয়ার খুব শখ না? শখ মিটিয়ে দেবে এবার।
আব্রাহাম বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে একটা মেইলি ঘ্রাণ পায়। এসব কিছু না ভেবে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই নাস্তা করতে বসেছে। সেখানে সবাই আছে, শুধু আরু বাদে। মাহির রিসেপশনে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে সবাই একে একে নিজ নিজ সিটে বসে পড়েছে গাড়িতে। আরও এখনও রুম থেকে বের হয়নি। আব্রাহাম কিছুটা অবাক হয় আরুর না আসাতে, আর মনে মনে ভাবে সে মানা করেছে তাই হয়তো আসেনি। সেদিকে আর মাথা না ঘামিয়ে রওনা হয় মাহি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এদিকে কালো শাড়ি কালো হিজাব পরে আরু আসিফের সাথে মাহির রিসেপশনে উপস্থিত হয়। আরুকে এখানে দেখে আব্রাহাম কিছুটা অবাকই হয়। মাহির শ্বশুর শাশুড়ি দুজন আরুর সামনে গিয়ে বলে, আরে অরু যে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আন্টি। আপনি কেমন আছেন? আরুর কথা শুনে মাহির শাশুড়িও মুচকি হেসে বলে, আমিও ভালো আছি। আসো, ভিতরে আসো। আরু মাহির শাশুড়ির সাথে ভিতরে প্রবেশ করে। আরুকে দেখে মাহির দেবর আবির মাহির কাছে গিয়ে বলে, ভাবি একটা হেল্প করেন প্লিজ প্লিজ। আমি আপনার ছোট বোন অরুকে অনেক পছন্দ করি। আমি ওর সাথে রিলেশন করতে চাই, আপনি একটু সেটিং করায় দেন। মাহি আর মাহির হাজবেন্ড রাকিব বসে আছে। সব কাজিনরা মিলে তাদের ঘরে চারপাশে বসে আড্ডা দিচ্ছে। সেখানে আব্রাহামও উপস্থিত আছে। আবিরের কথা শুনে আব্রাহামের মুখ গম্ভীর হয়ে যায়। সে আরুর দিকে খেয়াল করতেই সেদিন শপিং মলে আসিফ যে শাড়িটা কিনেছিল সেটা আরুর পরনে দেখে আব্রাহাম অবাক হয়ে যায়। আবিরের কথা শুনে মাহি একবার আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আমি কিছু করতে পারবো না ভাই এ ব্যাপারে। তুমি যদি আরুকে রাজি করাতে পারো তোমার সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য, সেটা তোমার ব্যাপার। এ ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না, সরি। মাহির কথা শুনে আবির বলে, টেনশন নট, আমি ঠিক তোমার বোনকে পটিয়ে নেব। আবিরের কথা শুনে আব্রাহাম মনে মনে বলে, শালা, তোর খুব শখ না আমার বউর সাথে রিলেশন করার? আবির আর তার কয়েকটা কাজিন মিলে আরু আর আসিফের সামনে দাঁড়ায়। আবির আসিফের দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি আবির, মাহি ভাবির একমাত্র দেবর। আপনি? আসিফ আবিরের সাথে হাত মিলিয়ে বলে, হাই, আমি আসিফ, আরুর বেস্ট ফ্রেন্ড। আরুকে আবিরের সাথে কথা বলতে দেখে আব্রাহামের মেজাজ খারাপ হয়। আসিফ আবিরের সাথে কথা বলার ফাঁকে খেয়াল করে আবির বারবার আরুর দিকে তাকাচ্ছে। সে একটা ছেলে হয়ে আরেকটা ছেলের চোখের দৃষ্টি বুঝতে পারে। আসিফ বুঝতে পারে আরুকে আবির পছন্দ করে। সে মনে মনে বলে, আরে, আমি সেদিন অভিশাপ দিতে না দিতেই সেটা ফলে যাবে বুঝতে পারিনি। আরুর দিকে তাকিয়ে দেখে সে এদিক ওইদিক তাকিয়ে আব্রাহামকে খুঁজছে। খাবার টেবিলে বসে সবাই খাচ্ছে আর আব্রাহাম বারবার আরুকে দেখছে। আব্রাহাম অনেক চেষ্টা করেছে যেন আরুর দিকে না তাকায়, কিন্তু বেহায়া চোখ বারবার আরুর দিকে চলে যাচ্ছে। এদিকে আবির আর তার কাজিন এক্সট্রা আপ্যায়ন করছে আরু আর আসিফকে। এদিকে এইসব আব্রাহাম দেখছে আর রাগে ফুঁসছে। আজ শুক্রবার আরু আর আব্রাহামের রিসেপশন। সারা বাড়িতে মেহমানে ভরপুর। আরু একটা মিষ্টি কালারের শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ, তাতেই আরুকে হুড়ের মতন লাগছে। আব্রাহাম কালো ব্লেজার, সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, মুখে মুচকি হাসি লেগে আছে। আরুর দিকে তাকিয়ে আব্রাহাম বলে, প্রত্যেকটা পুরুষের কাছে তার শখের নারী অসম্ভব সুন্দর হয়, ঠিক যেমন তুমি আমার কাছে। আরু আব্রাহামের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আব্রাহাম আর আরু পাশাপাশি বসে আছে। একের পর একজন করে আসছে, তাদের সাথে কথা বলে গিফট দিয়ে যাচ্ছে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তুমি মুচকি মুচকি হাসতে যে? এমনি আরু। মানুষ তো আর এমনি এমনি হাসে না। বলো, কি জন্য হাসছ? আমি তো রাইমা আপুর কথা ভেবে হাসছি। কেন? আসলে সেদিন বলল না যে পায়ের জুতা মাথায় ওঠার চেষ্টা করছে, সেটা কি আপনার বাড়ির লোক জানে? আর তিনি তো জানেন না আপনার বাড়ির লোকজনই পায়ের জুতাকে মাথায় তুলেছে। এটা যখন সে জানবে তার এক্সপ্রেশনটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। রাইমার রিসেপশনে যেভাবে রাইমা তাকে অপমান করেছে সেটা কি আরু মেনে নেবে? তার ভালোবাসার মানুষটির সাথে সে থাকবে, অন্য কেউ না। আর আব্রাহাম তার স্বামী, সে তো তার ভাগ অন্য কাউকে দিবে না। যেমন রাইমা আরু দুর্বল জায়গায় আঘাত করে কথা বলল, তাকে কষ্ট দিল। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। কেউ কাউকে কষ্ট দিলে অপর মানুষটার একটা দীর্ঘশ্বাস সব শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ তাআলা সব দেখেন। তার বান্দাদের বিনা কারণে কষ্ট দিলে তিনি আর বিচার একদিন করবেই।
তেমনই রাইমা আরুকে কষ্ট দিল, আর এখন সেও কষ্ট পাচ্ছে। তার প্রিয় মানুষটাকে অন্য কারো হয়ে যেতে দেখছে। আরু রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দেয়। আব্রাহাম তা দেখে বলে, আগে ফ্রেশ হও, তারপর শুয়ে থাকো। আমি অনেক টায়ার্ড। জানি তুমি ক্লান্ত, কিন্তু সে পরে না থেকে চেঞ্জ করে আসো, নাকি আমি চেঞ্জ করে দেবো? বলেই ঠোঁট কামড়ে ধরে মুচকি হাসে আব্রাহাম। আরু আব্রাহামের কথা শুনে ধরফর করে উঠে বসে। আপনার চেঞ্জ করে দিতে হবে না, আমি পারবো। কথাটা বলেই তার একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আব্রাহাম আরুর যাওয়ার দিকে তাকিয়ে বলে, এখন আমি চেঞ্জ না করে দিলাম, কিন্তু একটু পরেই তো খুলবো। ওয়াশরুমের ভেতর থেকে আরু বলে, অসভ্য। আব্রাহামের কানে কথাটা যেতেই বলে, প্রতিটা পুরুষই তার বউয়ের কাছে অসভ্য। আরুকে পেছন থেকে জড়িয়ে ধরে আব্রাহাম। বলে, তখন কি যেন বলছিলে? অসভ্য। অসভ্য না হয়ে সভ্য হলে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে কোত্থেকে শুনে? কথাটা বলে আরুর পিঠে নাক ঘষতে থাকে। এদিকে আব্রাহামের এমন কাণ্ডে আরুর পুরো শরীরে শিহরণ খেলে গেল। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। আব্রাহামটা বুঝতে পেরে আরুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, শোনো, আগামী কারণে অকারণে অনেক খারাপ ব্যবহার করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তার জন্য আমি অনুতপ্ত। আমি এর জন্য সারা জীবন তোমার কাছে মাপ চাইব। কথা দিলাম তোমাকে অনেক সুখী রাখবো। আরু কিচ্ছু না বলে চুপচাপ আব্রাহামের সঙ্গে মিশতে থাকে। আরুর নীরবতা দেখে আব্রাহাম বলে, কি হলো, কিছু বলছো না কেন? আপনি জানেন তো সময় থাকতে মানুষের মূল্য দিতে হয়। আপনি যদি আগের মতো আমার সাথে আচরণ করেন তাহলে আমাকে আর পাবেন না। হারিয়ে গেলে খুঁজবে না তো, আর খুঁজলেও পাবে না, কারণ যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া তো অনেক কঠিন। আব্রাহাম আরুকে ছেড়ে আরুকে তার সামনে ঘুরিয়ে আরুর গালে তার 2 হাত দিয়ে বলে, হারিয়ে গেলে খুঁজবে না তো কথাটা বলার সুযোগ দেব না তোমাকে। হ্যাঁ, এত ভালোবাসবো যে তুমি আমাকে হারিয়ে যেতে পারবে না। মানুষ বদলে যায়, আমার কেমন যেন ভয় হয়। আপনিও কি বদলে যাবেন? সময়ের সাথে সাথে সবটা বদলে যায়, আপনি বদলে গেলে আমি যে সহ্য করতে পারবো না সেটা। আব্রাহাম আরুর কপালে নিজের অধর ছুঁয়ে একটা গভীর চুমু খায়। আরু আবেশে চোখ বন্ধ করে রাখে। আব্রাহাম বলে, জানো, আমরা এমন এক সমাজে বাস করি যেখানে গরিবদের মানুষই মনে করা হয় না। তারা রক্ত মাংসে গড়া, তাদেরও কষ্ট আছে, ভালো লাগা আছে, তাদের আমরা সবসময় নিচে চোখে দেখি। জানো তো, তোমাকে আমার ছোটবেলা অনেক ভালো লাগতো। বাবা মা যখন তোমাকে আনে তখন তোমার বয়স 1 থেকে 2 দিন হবে। আমি তো তোমাকে দেখে ভীষণ খুশি। তখন আমি ক্লাস 3-তে পড়ি, আর রাইমা ছোট, কেবল নার্সারিতে। তোমাকে বাসায় আনার পর আমি আর রাইমা সবসময় তোমার কাছে থাকতাম। স্কুল থেকে এসে তোমার কাছে থাকতাম। এইভাবে কিছুদিন যাওয়ার পর ছোট মেয়ে এখানে আসে। আগে তার অন্য জায়গায় থাকতো। তিনি তোমাকে পছন্দ করতো না, আর তুমি ছোট হওয়ায় মা তোমাকে বেশি সময় দিত, আমাকে খুবই কম। এরকম চলতে থাকে। আমি তোমাকে ছাড়া কিছু বুঝতাম না। ততদিনই আমার পড়াশোনার লাটে উঠেছে। পরীক্ষা আমার রেজাল্ট খুব খারাপ হয়। তখন স্কুলে সবে আমাকে নিয়ে হাসাহাসি করত। বাড়িতে ছোট মা আর বাবা আমার সাথে অনেক রাগারাগি করে। তখন ছোট মা বলে, আমার বাবা মা আমাকে ভালোবাসে না, আমাকে আর আগের মতো কেয়ার করে না, তোমাকে বেশি ভালোবাসে। তোমার কাছে থাকার জন্য নাকি আমার রেজাল্ট খারাপ হয়েছে। ছোট মস্তিষ্ক সেটাই মেনে নিল। তারপর খেয়াল করলাম, সত্যি মা তোমাকে একটু বেশি ভালোবাসে। আস্তে আস্তে আমি তোমার কাছে যাওয়া কমিয়ে দিলাম। তোমার তখন 5 বছর আর আমার 14 বছর। তুমি আর রাইমা খেলেছিলে। খেলতে খেলতে তুমি পড়ে গিয়ে ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করছিলে। তখন তোমাকে আমি কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছিলাম। তখন মা আমার কাছ থেকে তোমাকে নিয়ে আমাকে অনেক কথা শোনান। কেন তোমাকে দেখে রাখতে পারলাম না। কবি, রাইমের বেলা তোমার খেয়াল থাকে আর আরুর বেলা খেয়াল থাকে না। আমার ছোট মস্তিষ্ক তখন একটা কথাই বলে, আমি আরুকে দেখে রাখতে পারিনি, আমার জন্য আরও ব্যথা পেল। রাতে মন খারাপ করে আমি ছাদে বসেছিলাম। তখন ছোট মা আমার কাছে এসে বলল, তুমি কি জানো ওর জন্য তোমার বাবা মা তোমার থেকে দূরে সরে যাচ্ছে? দেখলে সকালে ও একা একা পড়ে গেল, আর তোমার মা তোমাকে বকলো। দেখবে আস্তে আস্তে আরও তোমার বাবা মাকেও হাত করবে, তোমার থেকে দূরে সরিয়ে দিবে। কথাগুলো বলে তিনি চলে যান। এদিকে আমি ভাবছি, তাই তো, আমার জন্য আরও তো পড়েনি, তারপরও আমাকে মা বকল। তখন তোমার প্রতি আমার একটা রাগ সৃষ্টি হয়। তারপর থেকে আমি আর তোমার সাথে কথা বলতাম না। তুমি যেখানে থাকতে আমি থাকতাম না। এইভাবেই কেটে গেল অনেক বছর। তখন আমি তোমার সাথে কথা বলতাম না। তোমার বিরুদ্ধে সবসময় ছোট মা খারাপ কথা বলতো। একটা সময় আমি মনে করতাম বাবা মা সবসময় তোমাকে বেশি কেয়ার করে। আমার মনে হতো
তুমি আমার বাবা মাকে আমার থেকে দূর করে দিয়েছ। আর বিয়ের রাতে রাইমার কথা আর আগের কথাগুলো বারবার আমার মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকে। আর আমি তো অমানুষের মতো তোমাকে নির্যাতন করি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কারো কথা শুনে তোমাকে কষ্ট দেব না। শেষের কথাগুলো বলার সময় আব্রাহামের কণ্ঠটা কেমন কেঁপে কেঁপে ওঠে। একটা বাচ্চা যখন ছোট থেকে তার সাথে যেমন আচরণ করবে সে তেমনটাই শিখবে। আশেপাশের যে পরিবেশ সে বড় হবে তার চিন্তাধারাও তেমন হবে। রাত 12টা বাজে। আরও বিছানা থেকে উঠে বসে, চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। টাওয়ালটা ব্যালকনিতে রেখে এসে বই নিয়ে পড়তে বসে। কোনো জায়গায় মনোযোগ না দিয়ে সব মনোযোগ পড়ায় দেয়। পড়তে পড়তে রাত 2:30টার দিকে বইটা রেখে দেয়। তারপর ওয়াশরুম থেকে অজু করে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে। নামাজের শেষ মোনাজাতে অনেকক্ষণ ধরে আল্লাহর কাছে দোয়া করে। তাহাজ্জুদের নামাজ শেষে কোরআন তেলাওয়াত করে। আজ আর তার ঘুম হবে না তাই। কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের আজানের ধ্বনি কানে আসতে কোরআন রেখে ফজরের নামাজ আদায় করে। নিজে রান্নাঘরে গিয়ে নিজের জন্য 1 কাপ কফি করে নিজের রুমে ফিরে খাটে হেলান দিয়ে বসে কফি খাচ্ছে আর পড়ছে। এখন পুরো বাড়িটা শুনশান নীরবতায় ছেয়ে আছে। সবাই এখন গভীর ঘুমে তলিয়াছে। এত সকালে এ বাড়ির কেউ ঘুম থেকে ওঠে না। সকালে রান্নাঘরে তোড়জোড় চলছে অনেক পদের রান্নার। নতুন জামাই আসছে বলে কথা, তার জন্য তো আর যে সে খাবার দিলে তো হবে না। আর সেখানে চৌধুরী বাড়ির জামাই বলে কথা, তার জন্য টেবিল ভর্তি বিভিন্ন ধরনের আইটেম ভর্তি। সবাই একে একে নাস্তা করতে বসে পড়ে। আবির এদিক ওদিক তাকিয়ে রাতের মতো আরুকে খুঁজছে। সবাই নাস্তা করে মাহির রুমে আড্ডা দিচ্ছে। আরু আর আসিফ বসে আছে একটা কফি শপে। অনেকক্ষণ দুজন বসে থেকে নানা ধরনের গল্প করতে করতে সময় পার করে। আরু দুপুরের খাবার একটা রেস্টুরেন্টে করে বাড়িতে যায়। এদিকে সকাল থেকে আবির আরুকে না দেখে আব্রাহামকে জিজ্ঞেস করে আরুর কথা। আব্রাহামও দেখেনি সকাল থেকে। ওদের কথার মাঝে সদর দরজা দিয়ে আরু প্রবেশ করে বাড়িতে। আরুকে দেখে আবিরের মুখে হাসি ফুটে ওঠে। আর আব্রাহাম একদৃষ্টিতে তাকিয়ে আছে আরুর দিকে। আরু তাদের দুজনকে খেয়াল না করে নিজের রুমে চলে যায়। রুমে দরজা বন্ধ করে শুয়ে থাকে। সে আবিরের চোখে দৃষ্টি বুঝতে পারে। এটা কখনো সম্ভব নয়, কারণ আরু বিবাহিত। আর অনেক হয়েছে অন্যের করুণায় বেঁচে থাকা। এখন নিজেকে সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে কেউ তাকে আঙুল তুলে কথা না বলতে পারে। এ কয়দিন আরু আর আব্রাহামের দেখা হয়নি। আরু প্রয়োজন ছাড়া আর রুম থেকে বের হয় না। আর আব্রাহাম সে সকাল 8টার সময় ভার্সিটিতে যায় আর আসে সন্ধ্যাতে। খাবার টেবিলে আরু আর সবার সাথে বসে খায় না। কাল আরুর এইচএসসি এক্সামের রেজাল্ট দেবে। তার অনেক ভয় হচ্ছে রেজাল্ট কেমন হবে তা নিয়ে। এদিকে আব্রাহাম আরুর কথা ভাবছে। অনেকদিন হয়েছে আরুকে সে দেখতে পায়নি। মেয়েটা আর আগের মতন পাগলামি করে না। সে আরুর পাগলামিগুলো মিস করছে। সেদিনের পর সে আরুর সাথে কথা বলার সুযোগ সময় কোনোটাই পায়নি। কাল রেজাল্ট দেবে এই ব্যাপারে আরু আর আসিফ ফোনে কথা বলছে। আব্রাহাম আর আরুর রুম পাশাপাশি। আরু ব্যালকনিতে বসে আসিফের সাথে কথা বলায় ব্যস্ত। এদিকে আব্রাহামের আজ আরুর কথা খুব মনে পড়ছে, কিন্তু নিজের ইগোর জন্য আরুর সাথে কথা বলে না। আব্রাহাম একটা অহংকারী মানুষ। সেও ধনী গরিবে ভেদাভেদ করে, তার জন্য আরুর সাথে মেশে না সে। শুয়ে থেকে এপাশ ওপাশ করেও ঘুম আসছে না, তখন উঠে ব্যালকনিতে আসে সে। আরুকে ওপাশ ঘুরে ফোনে হেসে হেসে কথা বলতে দেখে আব্রাহামের ভ্রু কুঁচকে যায়। ফোনে টাইম দেখে রাত 1টা বাজে। আর এ কার সাথে এত রাতে কথা বলছে? কথা বলার ফাঁকে আরু খিলখিল করে হেসে ওঠে। আরুর হাসির শব্দে আব্রাহামের হৃদস্পন্দনের গতি আরও যেন বেড়ে যায়। তার হার্টটা জোরে জোরে বিট করছে। আব্রাহাম আর আরুর রুমের ব্যালকনি একেবারে লাগালাগি। আরু ব্যালকনির ওই সাইডে আর আস্তে আস্তে কথা বলছে, তা আব্রাহাম শুনতে পাচ্ছে না। তার ভীষণ রাগ হচ্ছে। এত রাতে কার সাথে কথা বলছে? শাহরুখকে কিছু না বলে রাগে কচকচ করতে করতে রুমে আসে, শুয়ে পড়ে। সকাল 11টা বাজে রেজাল্ট প্রকাশ হয়েছে। আরু আর আসিফ প্লাস পেয়েছে। এদিকে আসিফ অনেকক্ষণ থেকে আরুকে কল দিচ্ছে, কিন্তু আরুর ফোন বন্ধ থাকায় কল ঢুকছে না। আব্রাহাম আরুর রেজাল্ট চেক করে নিচে আসে তার মাকে জানানোর জন্য। নিচে এসে দেখে তার মা চিন্তিত হয়ে সোফায় বসে আছে। আব্রাহামের মা ভাবছে আরু আর আব্রাহামকে তো জোর করে বিয়ে দিলাম তাদের ভালোর জন্য, কিন্তু মনে হচ্ছে ভুল করেছি। দুজনের মধ্যে কখন সব ঠিক হবে? এইসব ভাবনার মাঝে আব্রাহাম এসে বলে, তোমার মেয়ে প্লাস পেয়েছে। আব্রাহামের মা খুব খুশি হয় কথাটা শুনে, কিন্তু একটু পরেই তার সেই চিন্তিত হয়ে পড়েন। আব্রাহাম তা খেয়াল করে বলে, কি হয়েছে মা? তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন?
আরও সকাল থেকে দরজা খোলেনি। আমার খুব টেনশন হচ্ছে। মেয়েটা ঠিক আছে তো? আব্রাহাম আর তার মা আরুর রুমে গিয়ে নক করে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আব্রাহামও কিছুটা চিন্তিত হয়ে পড়ে। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর পর খট করে দরজা খোলে আরু। আরও সুস্থ দেখে আব্রাহামের মায়ের জানে পানি আসে। সে অনেকক্ষণ থেকে ভাবছিল সে তার প্রিয় মানুষটির আমানতের ঠিকমতো খেয়াল রাখতে পারছেন কিনা। আরুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মা? তোর দরজা খুলছিলি না কেন? আমি কত ভয় পেয়েছি জানিস? আরু আব্রাহামের মায়ের বুকে চুপটি করে থাকে। সে আব্রাহামের মাকে বলে, জানো বড় মা, আমি তোমার গায়ে কেমন মামা গন্ধ পাই। আরুর কথা শুনে আব্রাহামের মায়ের চোখে পানি টলটল করে। আর কিছুদিন অপেক্ষা কর মা। তোর জীবনের অন্ধকার দূর হয়ে তোর জীবনটা আলোকিত করার জন্য সে এসে গেছে। সে তোকে আগলে রাখবে আর কিছুদিন। কথাগুলো ভাবতে ভাবতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আরু এখনো আব্রাহামকে খেয়াল করেনি। আব্রাহাম তার মা আর আরুর দিকে চেয়ে আছে। অনেকক্ষণ পর আরুকে ছেড়ে দিয়ে বলে, তোর রেজাল্ট শুনেছিস? আরু বলে হুম। আসিফ ফোন দিয়ে জানালো। আব্রাহাম অনেকক্ষণ ধরে দরজায় দাঁড়িয়ে আছে। আরু দেখেও না দেখার ভান করে আছে। আমি আজ রাতে বাড়ি আসবো না, আমি আসিফদের ওখানে যাবো আজ। আব্রাহামের মা আরুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা থাকিস। আসিফের মা ফোন দিয়েছিল তোকে যেন ওই বাড়িতে পাঠিয়ে দিই। এদের কথার মাঝে আরুর ফোন বেজে ওঠে। আরু বলে, আসিফ কল দিচ্ছে, আমি রেডি হয়ে নিচে, তাই আসিফ চলে আসছে। আচ্ছা তুই রেডি হ। বলেই তিনি রুম থেকে বের হয়ে যায়। এদিকে আব্রাহাম আরুর দিকে তাকিয়ে আছে। আরু একবারও আব্রাহামের দিকে তাকায় না। সে এক মনে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে যায় আর আব্রাহাম চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে যায়। সে বুঝতে পারছে আরু তাকে ইগনোর করছে। আরু আর আসিফ পাশাপাশি বসে আছে। আসিফ আর আরু আর মায়া তিনজন অনেকক্ষণ ধরে আড্ডা দিয়ে রাত 12টার সময় ঘুমাতে যায়। এদিকে আব্রাহাম বিছানায় শুয়ে শুয়ে আরুর কথা ভাবছে। তার মাথায় শুধু আরুর কথা ঘুরছে। সে কি করবে বুঝতে পারছে না। একবার মন বলে আরুকে মেনে নে, আবার বলে এই মেয়ে তোর সাথে মানায় না, তোর স্টেটাসের সাথে তার স্টেটাস মেলে না। এই সব তার অহংকারের জন্য হচ্ছে। সে এপাশ ওপাশ করে পুরো বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তার ঘুম আসছে না। তার যে আরুকে দেখতে ইচ্ছে করছে। সে তার ফোন ঘেঁটে তাদের বিয়ের একটা ছবি পায়। তার খেয়াল হয় তাদের বিয়ের 2 মাস হয়ে গেছে। সে বিয়ের ছবিটা জুম করে আরুকে দেখছে। এদিকে আরুর চোখে ঘুম নেই। সে ভাবছে আজ যদি আব্রাহাম তাকে মেনে নিত তাহলে সেও আর 5টা স্বাভাবিক মানুষের মতন জীবনযাপন করত। কিন্তু তা হলো কই? আব্রাহাম তো তাকে বউ বলে মানেই না। অনেক তো হলো যেচে পড়ে তার সাথে স্বাভাবিক করার, কিন্তু হলো কই? একটা সম্পর্ক গড়ে তোলা বা টিকিয়ে রাখার জন্য দুজনেরই দরকার। কখনো একজন সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। সংসারও তেমন। শুধু আরও একাই চেষ্টা করলে হবে না, আব্রাহামকেও চেষ্টা করতে হবে সব সম্পর্কটা টিকিয়ে রাখার। বিকেলে আরও এই বাড়িতে চলে আসে। জামা কাপড় চেঞ্জ করে একটা ঘুম দেয়। এদিকে রাত 9টা বেজে গেছে। আরও এখনো ঘুমাচ্ছে। এদিকে আব্রাহাম আরুর সাথে কথা বলার জন্য হাঁসফাঁস করছে। সে অনেক ভেবে দেখেছে। এবার একটা সিদ্ধান্তে আসা যাক। তখনই তার বাবা মা তার রুমে আসে। আব্রাহামের মা বলে, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবি, তারপর উত্তর দিবি। তুই কি আরুকে পছন্দ করিস বা আরুকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছিস? আব্রাহাম চুপচাপ আছে, কোনো কথা বলছে না। তাকে চুপ করে থাকতে দেখে আব্রাহামের মা বলে, কি হয়েছে, চুপ করে আছিস কেন? একটা তো উত্তর দিবি। হয় হ্যাঁ আর নয়তো না। কোনো বাবা মা সন্তানের ক্ষতি চায় না। আমরাও তোদের ভালো চাই। দেখ, আরও আমার নিজের সন্তান না, তাকে আমি কুড়িয়ে পেয়েছি। তার বাবা মা কি সেটা জানি না আর জানতেও চাই না। আমি আরুকে নিজের সন্তানের মতো মানুষ করেছি। ও আমার সন্তান। ওকে কাজ ছাড়া করবো না বলেই তোর কাছে সাথে বিয়ে দিয়েছি, যাতে ওকে নিজের কাছে রাখতে পারি। দেখ, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। আল্লাহ ইচ্ছাতেই তোদের বিয়ে হয়েছে। দেখ, বিয়ের আগে তোদের কারো কোনো পছন্দের মানুষ ছিল না বলেই তোদের বিয়ে দিয়েছি। তোদের কারো যদি পছন্দের মানুষ থাকতো তাহলে আমি তার সাথে বিয়ে দিতাম। দেখ, বিয়ে কিন্তু পুতুল খেলা না, এটা সারা জীবনের ব্যাপার। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে স্বামী স্ত্রী দুজনকেই টিকিয়ে রাখতে হবে। তুই যদি সম্পর্কটা না টিকিয়ে রাখতে চাস তাহলে আরও একাই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলে হবে না। তেমন আরও না চাইলে তুই পারবি না। তোদের দুজনকে এই সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে। দেখ, বিয়ে তো হয়েই গেছে নাকি? আমি বুঝতে পারছি মা, আমি আরুর সাথে কথা বলবো। আব্রাহামের মা বলে, শোন, আব্রাহাম, কখনো ধনী গরিবে ভেদাভেদ করিস না।
আল্লাহ কখন কাকে ধনী থেকে গরিব আর গরিব থেকে ধনী করে দেয় কে বা বলতে পারে বল। তাই নিজের ভ্রান্ত ধারণা বলতে ফেল। সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়, জানিস তো। ভেবে চিন্তে তোর উত্তরটা আমাকে জানা। আব্রাহাম বিছানায় শুয়ে থেকে ভাবে, মা তো ভুল কিছু বলেনি। আমি যে ধনী গরিবে ভেদাভেদ করি এটা তার মিথ্যা না। আর আরুর মা বাবার পরিচয় জেনে লাভ নেই। এখন আমার স্ত্রী। আমি মানি আর না মানি আমার ঠিক হয় না আরুর সাথে সেদিন রাতের বিহেভিয়ার। এই সব কিছুর জন্য কি আরও আমাকে ক্ষমা করবে? আমি কোন মুখে তার সামনে দাঁড়াবো? আমি তো ওর প্রতি অনেক অন্যায় করেছি, ওকে কত অপমান করেছে। সব কিছুর জন্য আমাকে কি আরও মাফ করবে? ও তো সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করছে, আর আমি তাকে বারবার কষ্ট দিয়েছি। মনে মনে কথাগুলো ভাবছে। তার অনেক অনুশোচনা হচ্ছে। সে ভাবছে কিভাবে আরুর কাছে মাফ চাওয়া যায়। সে সব ভুলে নতুন করে সব শুরু করতে চায়। পড়তে পড়তে রাত 2টা বেজে যায়। তখন ঘুমানোর জন্য রাত 10টার দিকে ঘুম ভাঙে। রুমে শুকনা খাবার ছিল, সেটা খেয়ে পড়তে বসেছিল। পড়তে পড়তে তার বিরক্ত লাগছে। পরের টেবিল থেকে উঠে আয়নার সামনে গিয়ে চুলগুলো ভালো করে আঁচড়ে চুলগুলো বিনুনি করে ছেড়ে দেয়। ওয়াশরুম থেকে বের হয়ে মুখটা ভালো করে মুছে আয়নার দিকে তাকিয়ে আছে। খেয়াল করে তার চোখের নিচে কালো দাগ পড়েছে। বিছানায় শুয়ে থেকেও যখন ঘুম আসছে না তখন উঠে উজু করে ব্যালকনিতে বসে থেকেই কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করতে করতে তার চোখ ঘুমে ঘুমিয়ে আসছে। সে টেবিলে কোরআন রেখে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকাল 10টা বাজে। আরও ঘুম থেকে উঠে বিছানায় মেরে বসে আছে। তার মাথা কেমন যেন ঘুরছে। বসে থাকতে না পেরে আবারও বিছানায় গা এলিয়ে দেয়। পেটের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে তলপেটে। পেটে হাত দিয়ে কাতরাচ্ছে। আজ আব্রাহাম ভার্সিটি যায়নি, ছুটি নিয়েছে। অনেক তো হলো ঝামেলা, এখন সব মিটিয়ে নেওয়া ভালো। আজ আরুর সাথে তাদের সম্পর্কটা নিয়ে কথা বলবে। সেও চায় সব যেন ঠিক হয়। যতই সে আরুকে বউ হিসেবে না মানুক, আরুর প্রতি তার একটু হলেও অনুভূতি আছে। আবিরের পাশে আরুকে দেখে তার যে অনুভূতি হয় তাতেই বোঝা যায় সে আরুকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। এতদিন আরুকে ভালোভাবে খেয়াল না করলেও তাদের বিয়ের পর থেকে আরুকেই তার ভালো লাগতে শুরু করে। সে বিয়ের দিন রাইমার সাথে ফোনে কথা বলার সময় শুধু বলেছিল বাবা মা আমার সাথে আরুর বিয়ে দিতে চায়। আর রাইমা যা বিষ ঢালা লাগে আব্রাহামের কানে আরুর নামে তাই করে। এমনিতেও আব্রাহাম আরুকে বিয়ের আগে অতটা পছন্দ করতো না। আর আরুর নামে ওই রকম কথা শুনে আরুর প্রতি তার একটু ক্ষোভ তৈরি হয়। সে মনে করতো ওর বাবা মাকে হাত করে আরু তাকে বিয়ে করেছে, তার জন্য সেদিন রাতে সেই রকম কাণ্ড ঘটায়। আর এখন তার ভীষণ অনুশোচনা হচ্ছে, কেন অন্যের কথা শুনে আরুকে মারল। আব্রাহাম বিয়ের পর একটু একটু পছন্দ করা শুরু করেছে আরুকে। আব্রাহামের মা আরুর রুমে ঢুকে দেখে আরু বিছানায় শুয়ে আছে। তিনি আরুর কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাথায় কারো হাতের স্পর্শে আরু চোখ মেলে তাকিয়ে দেখে তার বড় মা। সে আরুর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে রে মা, এখনো ঘুমাচ্ছিস? মলিন স্বরে আরু বলে। পেট ব্যথা করছে। আব্রাহামের মা বুঝতে পারে কিসের জন্য পেট ব্যথা করছে। সে বলে, পেন কিলার খেয়েছিস কি? না, শেষ হয়ে গেছে পেন কিলার। তুই উঠে ফ্রেশ হয়ে আয়, আমি আব্রাহামকে বলে পেন কিলার আনিয়ে নিচ্ছি। কথাটা বলে তিনি রুম থেকে বের হয়ে যায়। আরও উঠে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে একেবারে বের হয়। রুমে আসতেই বিছানার দিকে চোখে পড়ে। আব্রাহাম বিছানায় শুয়ে আছে। আরও চোখ কচলাতে কচলাতে আবারও সামনে তাকিয়ে দেখে আব্রাহাম শুয়ে আছে। সে এতক্ষণ ভুল দেখেছিল বলে চোখ কচলাচ্ছিল, কিন্তু আসলেই আব্রাহাম আরুর বিছানায় শুয়ে আছে। আরও সামনে এগিয়ে যেতেই আরুর পায়ের শব্দে আব্রাহাম চোখ মেলে তাকালো। তার চোখের সামনে স্নিগ্ধ মায়াবী কন্যা দাঁড়িয়ে আছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে পিঠে। ভেজা চুল থেকে পানি পড়ে পিঠে কিছু অংশ ভিজে গেছে। আরও অবাক হয়ে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। সচরাচর আব্রাহাম তার রুমে আসে না। আজ হঠাৎ তাকে রুমে দেখে সে সত্যিই অবাক হয়ে যায়। অনেকক্ষণ ধরে দুজনে দুজনার দিকে তাকিয়েছিল। আব্রাহাম মুচকি হেসে বলে, কি ব্যাপার, আজকে আমাকে বেশি আকর্ষণীয় দেখতে লাগছে নাকি? মিসেস আব্রাহাম যে কিনা আমাকে দেখলে নিজের নজর নিচের দিকে রাখে, সে এতক্ষণ আমাকে দেখছিল। ব্যাপার কি? প্রেমে টেমে পড়নি তো আবার আমার? দেখো, প্রেমে পড়ে লাভ নেই, আমার বউ আছে, বুঝছো? আরও অবাক হয়ে যায় আব্রাহামের কথা শুনে। সে ভাবছে এত স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে, ব্যাপার কি? আরুকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, চুপ করে আছো কেন? না মানে, ভাবছি এটা আপনি না অন্য কেউ। কেন কেন এমন মনে হচ্ছে তোমার?
আপনি তো আর সচরাচর আমার রুমে আসেন না, তাই ভাবছি আপনিই নাকি অন্য কেউ। আরুর কথা শুনে আব্রাহাম বলে। আমি তো তোমার রুমে আসিনি, আমি তোমার বউয়ের রুমে আসছি। আব্রাহামের কথা শুনে আরু ভ্রুকুচকে বলে। কে আপনার বউ? সেই কখন থেকে বউ বউ করছেন? বউকে বউ বলবো না তো কি বলবো? আর দাঁড়িয়েছো কেন? বসো। তুমি না অসুস্থ? এই অবস্থায় রেস্ট করো। বলেই আরুর হাত ধরে বিছানায় বসায়। আরু অবাক হয়ে আব্রাহামকে দেখছে। এ আব্রাহাম আর সে যে আব্রাহামকে চেনে, তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আব্রাহাম আরু তাকানো দেখে বলে। আমাকে না দেখে শুয়ে থাকো। পানি আর তোমার নাস্তা নিয়ে আসে, নাস্তা করে ওষুধ খেয়ে শুয়ে থাকো। কথাটা বলেই আর এক মুহূর্ত নষ্ট না করে আরুর জন্য নাস্তা আনতে যায়। আরু অবাক হয়ে তাকিয়ে সব পর্যবেক্ষণ করে। আরু ওষুধ খেয়ে শুয়ে আছে। আব্রাহাম নিজের রুমে বসে থেকে অফিসের কিছু কাজ করছে। তখন হঠাৎ করে কেউ তার রুমে ঢুকে তার পাশে বসে পড়ল। নিজের পাশে তাকিয়ে দেখে রাইমা। আব্রাহাম বলে। কেমন আছিস রাইমা? আমি ভালো আছি। তুই? আমিও ভালো আছি। তা হঠাৎ তুই এখানে? কেন? আমি কি আসতে পারি না এখানে? আসতে পারিস, তো হঠাৎ আসলি তার জন্য বললাম। হুম, আমি আসছি একটা কাজে। কি কাজ? বাবা তোকে আর তোর ফ্যামিলিকে ডেকেছে। আব্রাহাম অবাক হয়ে বলে। কেন? সেটা আমার বাসায় গেলেই বুঝতে পারবি। আরে সে তো বুঝতে পারবো, কিন্তু কেন ডেকেছে সেটা তো তুই জানিস, তাহলে বল। বাবা তোর আর আমার বিয়ের ডেট ঠিক করার জন্য ডেকেছে। রাইমার কথা শুনে আব্রাহাম অবাক হয়ে যায়। সে বলে। কি বলছিস কি এসব তুই? কি বলছি মানে? তোর আর আমার বিয়ে? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি আর তুই শুধু বন্ধু আর কিছু নয়, সেখানে বিয়ের প্রশ্ন আসে কোত্থেকে? বলছে আমারে। কেন? বন্ধু কি আরেকটা বন্ধুকে বিয়ে করতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু তোর প্রতি আমার কোনো অনুভূতি নেই যে তোকে আমার বিয়ে করতে হবে। আমি আর তুই শুধু বন্ধু, আর কিছু নয়। রাইমার মুখে অন্ধকার নেমে আসে। সে ভাবতেই পারেনি আব্রাহাম তাকে এভাবে রিজেক্ট করবে। সে মাথা নিচু করে আব্রাহামের রুম থেকে বের হয়ে যায়। তার চোখে পানি টলটল করছে। আরু আর আসিফ দুজনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। দুজনেই একই ডিপার্টমেন্টে। আজ তাদের প্রথম দিন ভার্সিটিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে আরু রেডি হচ্ছে। প্রথম দিন তাই আগে ভাগে গিয়ে পুরো ভার্সিটিটা ঘুরে দেখার জন্য যাবে। সকাল সকাল আসিফকেও ফোন দিয়ে তাকে ঘুম থেকে তোলে। আরুর ফোন পেয়ে আসিফ বিরক্ত হয়ে বলে। এত সকালে ঘুম থেকে কে ওঠে? আর তুই সিঙ্গেল মানুষ, কোথায় দেরি করে উঠবি? তা না করে এত সকালে উঠছিস কেন? ওই বান্দর সকাল ৭টা বাজে, এটা কত সকাল? হ্যাঁ, আর আমি মিঙ্গেল বলে যে দেরি করে ঘুম থেকে উঠতে হবে, এটা কোথায় লেখা আছে? আরে তুই যে এত বক বক করিস সেটা কি আব্রাহাম ভাই জানে? আমি বকবক করলে তো আব্রাহাম ভাইয়ের কি? হ্যাঁ, আব্রাহামকে কি ভয় পাই নাকি আমি? কথাটা শেষ হতেই পুরুষালী শক্ত হাতে কেউ পেছন থেকে আরুকে জড়িয়ে ধরে বলে। তাই নাকি ম্যাডাম? আপনি আমাকে ভয় পান না? হঠাৎ করে আব্রাহামের এমন কাণ্ডে আরু পুরো শরীরে শিহরণ খেলে গেল। গায়ের লোমগুলো কেমন লজ্জা পেয়ে খাড়া হয়ে গেল। ভালো লাগার অনুভূতিগুলো ভিতরে দোল খেয়ে গেল। পুরো শরীরটা কেমন অবশ হয়ে এলো। শরীরটা কেঁপে কেঁপে উঠতে দেখে আব্রাহাম আরুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। আমি তো কিছু করিনি এখনো, কেবল জড়িয়ে ধরতে অবস্থা। তাহলে বাকিটা করলে তো তোমাকে খুঁজে পাওয়া যায় কিনা সন্দেহ। আব্রাহামের লাগাম ছাড়া কথা শুনে আরও শরীর আরও কাঁপছে। নিজের প্রিয় মানুষটাকে এত কাছে অনুভব করে সে নিজেকে স্থির রাখতে পারছে না। আস্তে আস্তে সে নিজের শরীরটা আব্রাহামের ওপর ছেড়ে দেয়। আরুকে নিজের ওপর ঢলে পড়তে দেখে তড়িঘড়ি করে আরুকে নিজের সাথে ভালো করে মিশিয়ে নেয়। আরুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে। হাই খোদা, জড়িয়ে ধরি অবস্থা! তাহলে আমার জীবনে বাবার হওয়া হবে না। এ মেয়ের মুখে শুধু সাহস দেখায়, আর আসলে তো ভিতর টিম একটা। সামান্য জড়িয়ে ধরলাম, তাতেই সেন্সলেস। আরুকে বিছানায় শুইয়ে দিয়ে বলে। এই সাহস নিয়ে আমার কাছে স্ত্রীর অধিকার আদায় করতে গিয়েছিল। ভাবলে আমার হাসি পায়। নির্জন রজনী ব্যস্ত শহরে যে যার মতন ব্যস্ত। কেউ কেউ ঘুমে বিভোর, আবার কেউ কেউ তার প্রিয় মানুষটার সাথে ব্যক্তিগত সময় পার করে। আব্রাহাম আর আরু পাশাপাশি বসে আছে ছাদে। দুজনের হাতে কফির মগ। কফিতে চুমুক দিয়ে আব্রাহাম বলে। আমাকে কি মাফ করা যায় না আরু? কিসের জন্য মাফ করব? কিসের জন্য মাফ চাইছেন বুঝলাম না তো। আমার সব কৃতকর্মের জন্য। আমি ভুল না, আমি পাপ করেছি। তুমি আমাকে ক্ষমা করো। আমি অনুশোচনা নিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোমাকে অভিযোগ করার সুযোগ দেব না। প্লিজ, আমি ক্ষমা করো।
আরুর হাত ধরে আব্রাহাম কথাটা বলে। আরু অবাক হয়ে যায়, সে ভাবতে পারেনি আব্রাহাম তার কাছে ক্ষমা চাইবে। আরু বলে, আপনাকে আমি ক্ষমা করার কে বলুন তো? আমি তো এবারে আশ্রিতা আর আপনি হচ্ছেন মালিক। মালিক হয়ে আশ্রিতার কাছে ক্ষমা চেয়ে লজ্জায় ফেলবেন না প্লিজ। এইভাবে বলিও না প্লিজ। আমি তোমায় কথা দিচ্ছি, আমি এমন কিছু করব না যার জন্য তুমি কষ্ট পাও। আমাকে এবারের মতো ক্ষমা করো। আচ্ছা ক্ষমা করে দিলাম। আরুর কথা শুনে আব্রাহাম আরুর হাতটা আরো শক্ত করে ধরে বলে, অনেক কষ্ট দিয়েছি না তোমাকে? তার জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। আরু এবার আব্রাহামের দিকে ভালো করে তাকায়। মানুষটার মুখে অনুশোচনা স্পষ্ট ফুটে উঠেছে। আরু বলে, আপনাকে শাস্তি পেতে হবে না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই তো অনেক। আব্রাহাম আরুর মুখের দিকে তাকিয়ে আছে। সে ভাবতেই পারেনি আরু তাকে এত সহজে ক্ষমা করে দেবে। সে খুশি হয়ে আরুর সামনে হাঁটু গেড়ে বসে। পকেট থেকে একটা রিং বের করে বলে, আমি তোমাকে আমার থেকে বেশি ভালোবাসবো। কথা দিলাম তুমি আমার কাছে আমার রানী হয়ে থাকবে। আমি তোমাকে যে সব অধিকার থেকে বঞ্চিত করেছি সে সব ফিরিয়ে দিয়ে সম্মানের সাথে তোমাকে আবার বিয়ে করে তোমার প্রাপ্য মর্যাদা দেব। তুমি কি আরেকবার এ অধমকে বিয়ে করবে? আর হ্যাঁ, গল্প ছোট বলে কেউ লজ্জা দেবেন না। আমি জানি গল্পটা ছোট। আরুর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আব্রাহামের দিকে। সে ভাবছে এটা সত্যি নাকি তার কল্পনা। আরু বলে, আমি স্বপ্ন দেখছি নাকি? আব্রাহাম মুচকি হেসে বলে, না এটা সত্যি। আরু বলে, জানেন তো মানুষ কোনো জিনিস সহজে পেয়ে গেলে সেটার কদর করে না। তাই আমার আপনাকে বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। কথা দিচ্ছে আমি তোমাকে কোনোদিন কষ্ট দিব না। আমাকে শেষ একটা সুযোগ দিয়ে দেখো। আরুর কথা শুনে আব্রাহামের মুখটা মলিন হয়ে যায়। সে বলে, আপনাকে শেষ সুযোগ দিলাম। এরপর আর আমার বিশ্বাসের মর্যাদা না দেন তখন আর আমাকে হারিয়ে খুঁজবে না তো? আর খুঁজলেও পাবে না। আব্রাহাম আরুর অনামিকা আঙুলের রিংটা পরিয়ে বলে, তো মিসেস আব্রাহাম রেডি হন আমাকে নতুন করে বিয়ে করার জন্য। আরু শুধু মুচকি হাসি দেয়। আরু আর আসিফ ভার্সিটিতে যখন পৌঁছে তখন 9টা বাজে। আরু তো অনেক খুশি ভার্সিটিতে এসে। আসিফ আর আরু গল্প করতে করতে হাঁটছে আর চারিপাশে মুগ্ধ হয়ে দেখছে। দুজন হাঁটতে হাঁটতে তাদের ক্লাসরুমে আসে। আগেই তারা আব্রাহামের থেকে তাদের ক্লাসরুম কোনটা জেনে নিয়েছে, তাই আর ক্লাসরুমে যেতে কোনো সমস্যা হয়নি। ক্লাসে সবাই যে যার মতো ব্যস্ত। কেউ কেউ প্রিয় মানুষের সাথে কথা বলতে ব্যস্ত, আবার কেউ বন্ধুদের সাথে। আরু আর আসিফ একটা বেঞ্চে বসে। হঠাৎ করে একটা ছেলে আর 2টা মেয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলে, তোমরা নিশ্চয়ই ফার্স্ট ইয়ারে? আপনারা? 3 জনের মধ্যে একজন মেয়ে বলে, হ্যাঁ আমরাও ফার্স্ট ইয়ারে। তাহলে আমরা একই ইয়ারে পড়ি। ছেলেটা বলে, আমরা যেহেতু একই ইয়ারে পড়ি তাহলে আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে কোনো সমস্যা নেই তো? না, সমস্যা নেই। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। তাহলে আজ থেকে তুই করে বলবো, ঠিক আছে? আমি রোহিত। রোহিতের সঙ্গে থাকা মেয়েগুলো বলে, আমি মিম, আর ও হলো জয়ী। তাদের কথা শুনে আসিফ বলে, আমি আসিফ, আর ও হলো আমার বেষ্টু পচা আলু। আরুকে পচা আলু বলেই আরু আসিফের পিঠে একটা ঘুষি মেরে বলে, কুত্তা, তুই আমার পচা আলু বলিস? আর তুই যে একটা বিলাই। পিঠে হাত বোলাতে বোলাতে আসিফ বলে, কি বলি? পচা আলু মানে আমি বিলাই? অবশ্যই তুই বিলাই, কোনো সন্দেহ নেই। কি রে, তোদের কোনো সন্দেহ আছে? আরুর কথা শুনে রোহিত, মিম, জুই হাসতে হাসতে বলে, কি রে তোরা, কি সব সময় এমন করিস? আরে না। এই বিলাইটা তো পড়াশোনা করেনি, তাই আমার নাম বলতে পারে না। সবাই হাসাহাসি করে তাদের দুজনের ঝগড়া খুনসুটি দেখে। তারা সবাই মিলে গল্প করছে। তাদের দেখে কেউ বলতে পারবে না তাদের আজকে প্রথম দেখা। আজ প্রথম দিন হওয়ায় আর ক্লাস হবে না, সবাই গল্প করতে ব্যস্ত। এমন সময় এক সুদর্শন পুরুষ তাদের ক্লাসরুমে উপস্থিত হয়। সবাই তখনও তাকে খেয়াল করেনি। যুবক তার নজর এক মায়াবী মুখের দিকে। সে সেদিকে তাকিয়ে মৃদু হাসে, তারপর একটু জোরে বলে, সাইলেন্ট প্লিজ। তার একটা কথাতেই সবাই সামনে তাকিয়ে দেখে একজন ফর্মাল ড্রেস পরিহিত ব্যক্তি হাতে বই দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারে এটা তাদের টিচার। যেহেতু তারা নতুন তাই তারা দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে চিনতে পারেনি। সামনে থাকা ব্যক্তিটা মুখ গম্ভীর করে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের ফিজিক্স টিচার। আজ যেহেতু আপনাদের ভার্সিটিতে প্রথম দিন তাই আজ ক্লাস নেব না। আজ আমরা সবাই পরিচিত হই। আমি আব্রাহাম চৌধুরী। এবার একে একে নিজের পরিচয় দিন।
সবাই একে একে পরিচয় দেয়। এবার আরুর পালা পরিচয় দেওয়ার। আরু উঠে দাঁড়িয়ে আব্রাহামের দিকে এক নজর তাকিয়ে তার পরিচয় দেয়। আব্রাহাম আর কিছু না বলে তাদের জানিয়ে দেন তাদের সপ্তাহে কয়দিন ক্লাস নেবে। বলা শেষ হতেই তিনি চলে যান। এদিকে আরু এতক্ষণ নিঃশ্বাস আটকে ছিল। তার কেমন যেন লাগছিল আব্রাহামকে দেখে। সে জানে আব্রাহামের ভার্সিটিতে জব করে, সে তাদের ক্লাস নেবে, তাই তো আব্রাহামকে দেখে অবাক হয়নি। কিন্তু আজ সকালের ঘটনা মনে পড়ায় কেমন যেন লজ্জা লাগছিল, তাই তো এক নজর তাকিয়ে আর তাকায়নি আব্রাহামের দিকে। আব্রাহাম ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পর ক্লাসের মেয়েগুলো সব বলাবলি করছে, স্যারটা কি সুন্দর। আর একজন বলতেছে, আমি তো স্যারকে দেখে ফিদা হয়ে গেছি। আরেকজন বলে, ইস, এমন সুদর্শন পুরুষ যদি আমার হতো। সবাই নিজেদের মতন প্রকাশ করছে, আর এদের সবার কথা শুনে আরও রাগ উঠছে। তখন জুই বলে, আমি তো স্যারকে দেখেই ক্রাশ খাইছি। কথাটা বলে লজ্জায় মুখে হাত দেয়। মিম বলে, আর কয়জনকে দেখে ক্রাশ খাবি বলতো তুই? কি করব বল, এমন সুদর্শন পুরুষ চোখের সামনে থাকলে ক্রাশ খাবো না? আসিফ জুই আর মিমের উদ্দেশ্যে বলে, বইন, তোকে ক্রাশ খাইয়া কোনো লাভ নেই। ওই স্যার বিবাহিত। কি বললি? স্যার বিবাহিত? অবাক হয়ে বলে জুই। আসিফ বলে, বিবাহ। তুই কি করে জানিস ওই স্যার বিবাহী? আরে, আমি জানবো না তো কে জানবে? ওইটা তো আমার পচা আলুর জামাই। আসিফের কথা শুনে রোহিত, মিম, জুই তিনজন অবাক হয়ে আরুর দিকে তাকিয়ে থাকে। রোহিত বলে, আরু, তুই বিবাহিত? আরুর খুব অস্বস্তি বোধ হচ্ছে এভাবে তাদের তাকানো দেখে। সে বলে, হুম। আমি ভাবতেই পারিনি আরু বিবাহিত। জুই বলে, হায় কপাল, ক্রাশ আমার দুলাভাই। আহা, তাহলে তো ভালোই হয়। আমরা যেহেতু অরুর ফ্রেন্ড, তাহলে স্যারের শালক শালিকা, আমাদের তো তিনি একটু পড়ায় ছাড় দিতেই পারেন। শুনেছি এই স্যারটা খুব রাগী। তোর আশায় এক বালতি সমবেদনা জানাই, কারণ এ স্যারের কাছ থেকে ভার্সিটিতে কোনো ছাড় নেই, বুঝলি? আরে আমার জামাই বাড়িতে হবে আর ইউনিভার্সিটিতে স্যার, তাই এখানে বউয়ের ফ্রেন্ড সে চিনবে না। আরে বউয়ের ফ্রেন্ড কেন, বউকেও চিনবে না, ভার্সিটিতে সবাই তার স্টুডেন্ট। এদের কথার মাঝে আরুর ফোন বেজে ওঠে। সবাই কথা বন্ধ করে আরুর দিকে তাকায়। আরু ফোন হাতে নিয়ে দেখে আব্রাহাম ফোন দিয়েছে। আরু এদের সামনে আব্রাহামের ফোন ধরতে একটু অস্বস্তিই বোধ করছে। আসিফ বলে, কিরে, ফোন ধরিস না কেন? ধরছি বলেই কল রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে বলে, কি ব্যাপার, কল রিসিভ করতে এত সময় লাগে? কই কত সময় লাগলো? গল্প কি শেষ হয়েছে, নাকি আরো গল্প করবা? বাসায় যাবে না? যাবো। 10 মিনিট পর ভার্সিটি গেটের সামনে দাঁড়াবে, আমি আসছি, তারপর একসাথে বাসায় যাব। ওকে। রাখি। বলেই আব্রাহাম কল কেটে দেয়। সবাই আরুর দিকে তাকিয়ে আছে। আরু বলে, কি ব্যাপার, তোরা সবাই আমার দিকে তাকিয়ে আছিস কেন? সবাই বলে দুলাভাই কল দিয়েছিল বলেই হাসতে থাকে। আরও কিছু না বলে সেও মুচকি হাসে। ভার্সিটি থেকে আরু আর আব্রাহাম একসাথে বাসায় আসে। এখন বাজে 3:45। সবাই দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে আছে। আরু আর আব্রাহাম দুজনে নিজ নিজ রুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে খেতে আসে। খাওয়ার টেবিলে পাশাপাশি বসে দুজনেই খাচ্ছে। খাওয়া শেষে আরু প্লেটগুলো ধুয়ে রেখে দেয়। নিজের রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণ পর অনুভব করে তার পাশে কারো অস্তিত্ব। পাশে ঘুরে দেখে আব্রাহাম শুয়ে আছে। আরু বলে, কি ব্যাপার, আপনি এখানে? আমি তো। আপনি আমার রুমে কেন, আপনার রুম রেখে? ওই রুমে বউ ছাড়া থাকতে ভালো লাগে না, তাই বউয়ের রুমে চলে আসলাম। আরু ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে আবারও চোখ বন্ধ করে শুয়ে থাকে। আব্রাহাম একদৃষ্টিতে তাকিয়ে থাকে আরুর দিকে। সে ভাবে কিছুদিন আগেও যাকে দেখলে বিরক্ত লাগতো, এখন তাকে না দেখলে ভালো লাগে না। আব্রাহাম ভাবে এটাই হয়তো হালাল সম্পর্কের জন্য হচ্ছে। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সব সময় উত্তম জিনিস রাখে। তিনি যা করেন সবার মঙ্গলের জন্য করেন। আজ তা ভালো করে বুঝতে পারছে। সে আরুর আরও কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই বউ, ঘুমিয়ে গেছ? বউ? আব্রাহামের এমন কথা শুনে সারা শরীরে শিহরণ খেলে গেল। আরও চোখ বন্ধ করে বলে, না, ঘুমাইনি। আমার না বউ, কি? আমার না তোমাকে। কি আমাকে? বলবো? বলেন, এমন ঢং কেন করছেন? তাহলে বলছে। বলেন। তোমাকে দেখলে আমার শুধু আদর করতে মন চায়।
নেশা লাগানো কণ্ঠে আরুর কানের কাছে মুখ এনে বলে, আর আস্তে আস্তে কানের লতিতে হালকা কামড় দিল। উদ্ভূত অনুভূতিতে আরুর পুরো শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। আরু নিঃশ্বাস আটকে আসছে। সে চোখ বুজে বিছানার চাদর খামচে ধরে রাখে। আব্রাহাম নেশালো চোখে এখনো আরুকে দেখছে। আরু কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। আব্রাহাম আরুর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। সে বুঝতে পারছে আরু লজ্জা পাচ্ছে। সে আরুকে টেনে নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আরুর কপালে চুমু খেয়ে বলে, তোমার অনুমতি ছাড়া তোমার সাথে ফিজিক্যাল করবো না, কিন্তু জড়িয়ে ধরে চুমু খাওয়া এসবে কিন্তু তোমার অনুমতি নেব না। আরু আব্রাহামের কথা শুনে আরো লজ্জা পেয়ে আব্রাহামের বুকে মুখ গুজে থাকে। আব্রাহাম বলে, এখন তো ঠিকই আমার কাছে আছো, আর সকালে একটু জড়িয়ে ধরতেই ফির খেয়ে পড়ে গেছো। আরও সকালে কথা মনে পড়তেই আরও লজ্জা পায়। অতি উত্তেজিত হয়ে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। আর বজ্জাত আব্রাহাম এখন এটা নিয়ে লজ্জা দিচ্ছে। আরও আব্রাহামের বুকে হালকা করে কামড় দেয়। আচমকা কামড় দেওয়ায় আব্রাহাম চমকে ওঠে। আরও মিটিমিটি করে হাসছিল। আব্রাহাম বলে, আমাকে সিরিয়াস করছো, কিন্তু আমি সিরিয়াস হয়ে গেলে তোমার কষ্ট হবে, কিন্তু তখন কোনো রকম বারণ শুনবো না। বলেই আরুকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে দুজন। নিচে শোরগোলের আওয়াজে আরু আর আব্রাহামের ঘুম ভেঙে যায়। তারা দুজন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে নামে। নিচে গিয়ে আব্রাহাম আর আরু দুজন দুজনের মুখ চাচাই করে। তারা বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। নিচে আব্রাহামের ফুল ফ্যামিলি উপস্থিত। আব্রাহাম বলে, কি ব্যাপার, এত সুরকল কেন? আব্রাহামের মা বলে, তোদের বিয়ে যখন আগেই হয়ে গেছে আর তোরাও মেনে নিয়েছিস সবটা, তাই আর দেরি করতে চাইনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর আর আরুর রিসেপশনের একটা আয়োজন করা হোক। সেটা নিয়েই ব্যস্ত আমরা। আমি ভাবছিলাম এ বিষয়ে কথা বলবো, ভালোই হলো তোমরা সবাই সিদ্ধান্ত নিয়েছো। তা কবে রিসেপশন হবে? সামনে শুক্রবারের দিন করলে কেমন হয়? তোর আর আরুর ভার্সিটি বন্ধ থাকবে, আর আমারও 4 দিন সময় ঠিক পাবো আছে, হাতে। তাহলে সেদিনে হোক। আরু সব নীরব থেকে শুনছে। আব্রাহামের বাবা মা আরুর কাছে জানতে চায় তার কোনো আপত্তি আছে কিনা। আরু বলে, না, আমার আপত্তি নেই। আপত্তি থাকলে কি আর বিয়েটা হতো? আব্রাহাম শুধু মুচকি হাসে। সবাই মিলে ঠিক করলো কাল শপিংয়ে যাবে। সবাই রিসেপশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কাকে কাকে ইনভাইট করবে, কে কেমন ড্রেস পরবে, এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সবাই ব্যস্ত মূলত আরু আর আব্রাহামের রিসেপশন নিয়ে। আরু চুপচাপ বসে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। সে ভেবেছিল তারা এই বিষয় নিয়ে আরুকে নানা ধরনের কটু কথা বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে সবাই সবটা মেনে নেয় সুন্দর করে। আরুকে চুপচাপ থাকতে দেখে আব্রাহাম বলে, শোনো, আগে যা হয়েছে সব বালতি আমরা নতুন করে শুরু করব। কারো কথাই কানে নেবে না, বুঝছো? কিরে ভাই, বউয়ের সাথে ফুসুর ফুসুর করে কি বলো? একটু জোরে বলো, আমরাও শুনি। আরও রাগী চোখে আসিফের দিকে তাকায়। আসিফকে আব্রাহামের মা ফোন দিয়ে ডেকে এনেছেন এ বাড়িতে। ছেলেটা সবসময় আরুকে ছোট বোনের মতো আগলে রেখেছে, আর তার রিসেপশনে তাকে আসতেই হবে। আরও আসিফের দিকে তাকিয়ে বলে, আসিফ, বল পচা আলু। আরও আসিফের পিঠে কিল মেরে বলে, আমি পচা আলু আর তুই কালো বিড়াল। হ্যাঁ, বললেই হলো নাকি আমি বিড়াল? তাহলে তুই পচা আলু বললে কি আমি পচা আলু নাকি? সবাই হাসছে আরু আর আসিফের কাণ্ড দেখে। এরা এমনি একসাথে থাকবে, আবার ঝগড়াও করবে। আজ শুক্রবার আরু আর আব্রাহামের রিসেপশন। সারা বাড়িতে মেহমানে ভরপুর। আরু একটা মিষ্টি কালারের শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ। তাতেই আরুকে হুড়ের মতন লাগছে। আব্রাহাম কালো ব্লেজার, সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা। মুখে মুচকি হাসি লেগে আছে। আরুর দিকে তাকিয়ে আব্রাহাম বলে, প্রত্যেকটা পুরুষের কাছে তার শখের নারী অসম্ভব সুন্দর হয়, ঠিক যেমন তুমি আমার কাছে। আরু আব্রাহামের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আব্রাহাম আর আরু পাশাপাশি বসে আছে। একের পর একজন করে আসছে, তাদের সাথে কথা বলে গিফট দিয়ে যাচ্ছে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তুমি শুধু মুচকি মুচকি হাসছো যে? এমনি। মানুষ তো আর এমনি এমনি হাসে না, বলো কি জন্য হাসছো? আমি তো রাইমা আপুর কথা ভেবে হাসছি। কেন? আসলে সেদিন বললো না যে পায়ের জুতা মাথায় ওঠার চেষ্টা করছে, সেটা নাকি আপনার বাড়ির লোক জানে। আর তিনি তো জানেন না আপনার বাড়ির লোকজনই পায়ের জুতাকে মাথায় তুলেছে। এটা যখন সে জানবে তখন তো এক্সপ্রেশনটা কেমন হবে সেটা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। রাইমার রিসেপশনে যেভাবে রাইমা তাকে অপমান করেছে, সেটা কি আরু মেনে নেবে? তার ভালোবাসার মানুষটির সাথে সে থাকবে, অন্য কেউ না। আর আব্রাহাম তার স্বামী, সে তো তার ভাগ অন্য কাউকে দিবে না।
একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের চোখের ভাষা বুঝতে পারে, তেমন আরও বুঝতে পারে রাইমা আব্রাহামকে পছন্দ করে। তাই আরুকে আব্রাহামের সঙ্গে সহ্য করতে পারে না। কিন্তু আব্রাহাম তো আরও সেটা আরও জানে, তাই সেদিনের অপমানের প্রতিশোধ স্বরূপ আজকের রিসেপশন। প্রতিটা মানুষের জীবনে একটা না একটা দুর্বলতা আছে, আর দুর্বলতায় আঘাত করে কথা বলাটা কি ঠিক নয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকে পড়তে হয়। অন্যকে কষ্ট দিলে তার চেয়ে বেশি কষ্ট তার কাছে কোনো না কোনোভাবে পৌঁছে যাবে। যেমন রাইমা আরুর দুর্বল জায়গায় আঘাত করে কথা বলল, তাকে কষ্ট দিল। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। কেউ কাউকে কষ্ট দিলে অপর মানুষটার একটা দীর্ঘশ্বাস সব শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ তাআলা সব দেখেন। তার বান্দাদের বিনা কারণে কষ্ট দিলে তিনি তার বিচার একদিন করবে। তেমন রাইমা আরুকে কষ্ট দিল, তেমন সেও কষ্ট পাচ্ছে। তার প্রিয় মানুষটাকে অন্য কারো হতে দেখছে। আরু রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দেয়। আব্রাহাম তা দেখে বলে, আগে ফ্রেশ হও, তারপর শুয়ে থাকো। আমি অনেক টায়ার্ড। জানি তুমি ক্লান্ত, কিন্তু সে পরে না থেকে চেঞ্জ করে আসো, নাকি আমি চেঞ্জ করে দেবো? বলেই ঠোঁট কামড়ে ধরে মুচকি হাসে আব্রাহাম। আরু আব্রাহামের কথা শুনে ধরপড় করে উঠে বসে। আপনার চেঞ্জ করে দিতে হবে না, আমি পারবো। কথাটা বলেই তার একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আব্রাহাম আরুর যাওয়ার দিকে তাকিয়ে বলে, এখন আমি চেঞ্জ না করে দিলাম, কিন্তু একটু পরেই তো খুলবো। ওয়াশরুমের ভেতর থেকে আরু বলে, অসভ্য। আব্রাহামের কানে কথাটা যেতেই বলে, প্রতিটা পুরুষই তার বউয়ের কাছে অসভ্য। আরুকে পেছন থেকে জড়িয়ে ধরে আব্রাহাম। বলে, তখন কি যেন বলছিলে? অসভ্য। অসভ্য না হয়ে সভ্য হলে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে কোত্থেকে শুনে? কথাটা বলে আরুর পিঠে নাক ঘষতে থাকে। এদিকে আব্রাহামের এমন কাণ্ডে আরুর পুরো শরীরে শিহরণ খেলে গেল। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। আব্রাহামটা বুঝতে পেরে আরুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, শোনো, আগামী কারণে অকারণে অনেক খারাপ ব্যবহার করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তার জন্য আমি অনুতপ্ত। আমি এর জন্য সারা জীবন তোমার কাছে মাপ চাইব। কথা দিলাম তোমাকে অনেক সুখী রাখবো। আরু কিচ্ছু না বলে চুপচাপ আব্রাহামের সঙ্গে মিশতে থাকে। আরুর নীরবতা দেখে আব্রাহাম বলে, কি হলো, কিছু বলছো না কেন? আপনি জানেন তো সময় থাকতে মানুষের মূল্য দিতে হয়। আপনি যদি আগের মতো আমার সাথে আচরণ করেন তাহলে আমাকে আর পাবেন না। হারিয়ে গেলে খুঁজবে না তো, আর খুঁজলেও পাবে না, কারণ যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া তো অনেক কঠিন। আব্রাহাম আরুকে ছেড়ে আরুকে তার সামনে ঘুরিয়ে আরুর গালে তার 2 হাত দিয়ে বলে, হারিয়ে গেলে খুঁজবে না তো কথাটা বলার সুযোগ দেব না তোমাকে। হ্যাঁ, তত ভালোবাসবো যে তুমি আমাকে হারিয়ে যেতে পারবে না। মানুষ বদলে যায়, আমার কেমন যেন ভয় হয়। আপনিও কি বদলে যাবেন? সময়ের সাথে সাথে সবটা বদলে যায়, আপনি বদলে গেলে আমি যে সহ্য করতে পারবো না সেটা। আব্রাহাম আরুর কপালে নিজের অধর ছুঁয়ে একটা গভীর চুমু খায়। আরু আবেশে চোখ বন্ধ করে রাখে। আব্রাহাম বলে, জানো, আমরা এমন এক সমাজে বাস করি যেখানে গরিবদের মানুষই মনে করা হয় না। তারা রক্ত মাংসে গড়া, তাদেরও কষ্ট আছে, ভালো লাগা আছে, তাদের আমরা সবসময় নিচে চোখে দেখি। জানো তো, তোমাকে আমার ছোটবেলা অনেক ভালো লাগতো। বাবা মা যখন তোমাকে আনে তখন তোমার বয়স 1 থেকে 2 দিন হবে। আমি তো তোমাকে দেখে ভীষণ খুশি। তখন আমি ক্লাস 3-তে পড়ি, আর রাইমা ছোট, কেবল নার্সারিতে। তোমাকে বাসায় আনার পর আমি আর রাইমা সবসময় তোমার কাছে থাকতাম। স্কুল থেকে এসে তোমার কাছে থাকতাম। এইভাবে কিছুদিন যাওয়ার পর ছোট মেয়ে এখানে আসে। আগে তার অন্য জায়গায় থাকতো। তিনি তোমাকে পছন্দ করতো না, আর তুমি ছোট হওয়ায় মা তোমাকে বেশি সময় দিত, আমাকে খুবই কম। এরকম চলতে থাকে। আমি তোমাকে ছাড়া কিছু বুঝতাম না। ততদিনে আমার পড়াশোনার লাটে উঠেছে। পরীক্ষা আমার রেজাল্ট খুব খারাপ হয়। তখন স্কুলের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো। বাড়িতে ছোট মা আর বাবা আমার সাথে অনেক রাগারাগি করে। তখন ছোট মা বলে, আমার বাবা মা আমাকে ভালোবাসে না, আমাকে আর আগের মতো কেয়ার করে না, তোমাকে বেশি ভালোবাসে। তোমার কাছে থাকার জন্য নাকি আমার রেজাল্ট খারাপ হয়েছে। ছোট মস্তিষ্ক সেটাই মেনে নিল। তারপর খেয়াল করলাম, সত্যি মা তোমাকে একটু বেশি ভালোবাসে। আস্তে আস্তে আমি তোমার কাছে যাওয়া কমিয়ে দিলাম। তোমার তখন 5 বছর আর আমার 14 বছর। তুমি আর রাইমা খেলেছিলে। খেলতে খেলতে তুমি পড়ে গিয়ে ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করছিলে। তখন তোমাকে আমি কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছিলাম। তখন মা আমার কাছ থেকে তোমাকে নিয়ে আমাকে অনেক কথা শোনান। কেন তোমাকে দেখে রাখতে পারলাম না। কবি, রাইমের বেলায় তোমার খেয়াল থাকে আর আরুর বেলায় খেয়াল থাকে না। আমার ছোট মস্তিষ্ক তখন একটা কথাই বলে, আমি আরুকে দেখে রাখতে পারিনি, আমার জন্য আরও ব্যথা পেল।
রাতে মন খারাপ করে আমি ছাদে বসেছিলাম, তখন ছোট মা আমার কাছে এসে বলল, তুমি কি জানো ওর জন্য তোমার বাবা মা তোমার থেকে দূরে সরে যাচ্ছে? দেখলে সকালে ও একা একা পড়ে গেল আর তোমার মা তোমাকে বকলো। দেখবে আস্তে আস্তে আরও তোমার বাবা মাকেও হাত করবে, তোমার থেকে দূরে সরিয়ে দিবে। কথাগুলো বলে তিনি চলে যান। এদিকে আমি ভাবছি, তাই তো, আমার জন্য আরও তো পড়ে নেই, তারপরও আমাকে মা বকল। তখন তোমার প্রতি আমার একটা রাগ সৃষ্টি হয়। তারপর থেকে আমি আর তোমার সাথে কথা বলতাম না। তুমি যেখানে থাকতে আমি থাকতাম না। এভাবেই কেটে গেল অনেক বছর। তখন আমি তোমার সাথে কথা বলতাম না। তোমার বিরুদ্ধে সবসময় ছোট মা খারাপ কথা বলতো। একটা সময় আমি মনে করতাম বাবা মা সবসময় তোমাকে বেশি কেয়ার করে। আমার মনে হতো তুমি আমার বাবা মাকে আমার থেকে দূর করে দিয়েছ। আর বিয়ের রাতে রাইমার কথা আর আগের কথাগুলো বারবার আমার মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকে। আর আমি তো অমানুষের মতো তোমাকে নির্যাতন করি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কারো কথা শুনে তোমাকে কষ্ট দেব না।